বংশগতি। হ্যাঁ, বংশগতি প্রথমে আমি বলছি জিন। জিন শব্দটা এটা ল্যাটিন শব্দ জেনাস থেকে এসেছে। এই জেনাস শব্দের অর্থের করলে হয় বংশ। একটা শব্দ পেয়ে গেলাম, বংশগতির অর্ধেক শব্দটা পেয়ে গেলাম বংশ। জিন শব্দ, এই জিন শব্দটার প্রবক্তা বিজ্ঞানী জোহানসন। এবারে জিন সম্পর্কিত যে আলোচনা বা বংশগতি সুপ্রজনন বিদ্যা সম্পর্কিত যে আলোচনা সেটাকে বলে জেনেটিক্স। জেনেটিক্স বা যেটাকে প্রতিশব্দ করলে হয় সুপ্রজনন বিদ্যা। প্রজনন বিদ্যা, এই সুপ্রজনন বিদ্যা এই শাখার জনক হলেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেলের বংশ পরিচয় আমরা একটু পরে জানবো। তার আগে এই জেনেটিক শব্দটার প্রতিশব্দ যে সুপ্রজনন বিদ্যা কাকে বলে, আমরা বংশগতি মানে যেটা সবার আদিতে বলেছি, বংশগতি কাকে বলে। প্রথমে আমরা আসছি বংশগতি কথায়। বংশগতি হচ্ছে যখন যে পদ্ধতিতে পিতামাতা, পিতামাতা মানে কি, জনিত্র, পিতামাতা বা জনিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, চারিত্রিক বৈশিষ্ট্য বলি বলতে পারি, বৈশিষ্ট্যগুলি বলতে পারি, প্রায় অপরিবর্তিত অবস্থায়, মানে নিয়ারলি সিমিলার, অপরিবর্তিত, আনচেঞ্জেস, ঠিক আছে, প্রায় অপরিবর্তিত অবস্থায় সন্তান সন্ততিতে, চরিত্র থেকে কি আসবে, অপত্য জীব, তার মানে সন্তান সন্ততিতে, সন্ততিতে বা অপত্যে বর্তায়। তাহলে যেমন আমরা পেলাম পিতামাতা অর্থে জনিত্র, তেমনি সন্তান সন্ততি অর্থে অপত্য, অপত্যে বর্তায় বা সঞ্চারিত, বা আমরা বলতে পারি সঞ্চারিত হয়। এটাকে বংশগতি বা হেরিডিটি বা উত্তরাধিকার বা ইনহেরিটেন্স। একটা শব্দের চারটা প্রতিশব্দ বলতে। বংশগতি মানে হচ্ছে হেরিডিটি, এই প্রতিশব্দ করলে হয় ইংরেজিতে, বা এটাকেই বলা হয়েছে উত্তরাধিকার, উত্তরাধিকার, বা বলা হয়েছে ইনহেরিটেন্স। এই এতগুলো প্রতিশব্দ আমরা পেলাম। এবং বংশগতির সঙ্গে আমরা পেয়ে গেলাম যে যে পদ্ধতিতে, বংশগতি হচ্ছে একটা পদ্ধতি, তাহলে যে পদ্ধতিতে পিতামাতা বা চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি প্রায় অপরিবর্তিত অবস্থায় সন্তান সন্ততিতে বা অপত্যে সঞ্চারিত, সেই পদ্ধতিটাকে আমরা বংশগতি বলি। বুঝতে পারলেন? এবং এই বংশগতি সম্পর্কিত জীববিজ্ঞানের যে শাখায় অধ্যয়ন তথা আলোচিত হয়, অধ্যয়ন করা হয় তথা আলোচনা করা হয়, আলোচিত হয়, সেই শাখাটাকে বলা হচ্ছে সুপ্রজনন বিদ্যা বা জেনেটিক্স। তাহলে দুটোর আমরা ডেফিনেশন বা সংজ্ঞা দিতে পারলাম। এই সুপ্রজনন বিদ্যা বা জেনেটিক্স শাখার জনক যে ভদ্রলোক, তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেলের এরপরে আমরা মতবাদ, সেটাকে যখন জানবো, এই গ্রেগর জোহান মেন্ডেলের মতবাদটা কি সম্পর্কিত হবে, ফাদার অফ জেনেটিক্স, বংশগতি বিদ্যা, সুপ্রজনন বিদ্যা বা বংশগতি বিদ্যার যিনি জনক অর্থাৎ পিতা, তাহলে যার আলোচিত বিষয়বস্তু স্বাভাবিকভাবে বংশগতি সম্পর্কিত, এটাই তো স্বাভাবিক। তাহলে ইনি জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা যে আলোচনা করেছিলেন জীববিজ্ঞানের যে শাখায়, তো সেটাকেই আমরা বলছি যে মেন্ডেলবাদ। তার মতবাদটাকেই বলছি মেন্ডেলবাদ বা মেন্ডেল এর বংশগতি সম্পর্কিত মতবাদ, বা ইংরেজিতে বলছি মেন্ডেলিজম। মেন্ডেলিজম, ইজম অর্থে মতবাদ। ওকে, তো মেন্ডেলিজম জানার আগে, মানে
মেন্ডেলের মতবাদ জানার আগে, মেন্ডেলের বংশগতি সম্পর্কিত দুটো সূত্র আছে সেগুলো জানার আগে, সেটা কার উপরে আধারিত বা প্রতিষ্ঠিত, আই মিন মনোহাইব্রিড কস অ্যান্ড ডাইহাইব্রিড কস, অর্থাৎ এক সংকর জনন পরীক্ষা এবং দ্বিসংকর জনন পরীক্ষা, এই দুটো পরীক্ষার উপর আধারিত তার মেন্ডেলের বংশগতি সম্পর্কিত প্রথম সূত্রটা, যেটাকে বলা হচ্ছে ল অফ সেগ্রিগেশন, আই মিন পৃথকীকরণ সূত্র, এবং তার দ্বিতীয় সূত্র মেন্ডেলের বংশগতি সম্পর্কিত, যেটাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ স্বাধীন বন্টনের সূত্র বা স্বাধীন সঞ্চয় সূত্র। সর্বাগ্রে আমাদেরকে এত কিছু জানতে হলে তার পরীক্ষা নিরীক্ষা, তার সূত্রাবলী, সমস্ত কিছু জানার আগে আমাদের মেন্ডেলকে জানা হবে। এখানে তো কতগুলো খ্রিস্টাব্দ আমি পর লিখে দিয়েছি। তাই এটাকে আমার লেখার এরপরে সদর্থ দিকটা তোমাদের এখানে তুলে ধরেছি। এটা লেখার অর্থ হচ্ছে মেন্ডেলের জীবনের ইতিহাস। এই খ্রিস্টাব্দগুলো আমি সাইমultaneously সাজিয়ে দিচ্ছি যাতে মনে সহজেই আমাদের অবগত হয়। মেন্ডেল হলো একজন কৃষকের সন্তান ছিল, ঠিক আছে? এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে না বা পরীক্ষার খাতায় লিখতে হবে না, কিন্তু আমার মনে হয় যে একজন ব্যক্তির মতবাদ বা তার পরীক্ষা নিরীক্ষা জানার আগে সর্বাগ্রে তাকে জানা প্রয়োজন। যেমন আমরা একটা কবিতা বা প্রবন্ধ যখন পড়ি, তখন তার লেখক বা প্রবন্ধকার বা কবিতার যিনি লেখক অর্থাৎ কবি, নাটক পড়লে নাট্যকার, কাব্য পড়লে কাব্যকার, এই সমস্তকে যখন আমাদের জানার প্রয়োজন হয়, ঠিক স্বাভাবিক অর্থেই আমাদের এই মেন্ডেলকে জানার প্রয়োজন আছে। তিনি বৈজ্ঞানিক না অন্য কিছু, মেন্ডেলের জন্ম ইতিহাস কি, তার পারিবারিক সূত্রে তার বংশগতি সম্পর্কের টাচ কতটা, বুঝতে পারলেন? অর্থাৎ বংশগতির সঙ্গে তার নিবিড় নৈকট্যতা কত, এটা আমরা জানতে পারি সহজ। তো মেন্ডেল পূর্বতন একটা দেশ যার নাম ছিল অস্ট্রিয়া, বর্তমানে সেই দেশটার নাম হয়ে গেছে চেকোস্লোভাকিয়া। তো পূর্বতম দেশ অস্ট্রিয়াবাসী একজন কৃষকের সন্তান ছিলেন, মানে তার বাবা চাষাবাস করতেন, হ্যাঁ, এবং মঠের বিভিন্ন ধর্মচার এই সমস্ত কিছু করতেন, বুঝতে পেরেছি? তো স্বাভাবিক অর্থে মেন্ডেল কৃষকের সন্তান ছিলেন বলে জন্মসূত্রে চাষাবাদটা এবং উদ্ভিদের নমুনা, উদ্ভিদকে খুব কাছাকাছি থেকে নিরীক্ষণ করেছিলেন। কোন প্রজাতি উদ্ভিদ কতটা বিশুদ্ধ, কতটা খাঁটি, কতটা সংকট, কতটা বৈপরীত্য আনে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তার সহজাত বা জন্মগত, যেহেতু তিনি চাষাবাদটা খুব ভালো করে জন্মগত সূত্রে বাইগণ পরিচিত। তো মেন্ডেলের বাল্যাবস্থাটা কাটে, মেন্ডেলের জন্ম ইতিহাসটা শুরুতে বলি 1822 খ্রিস্টাব্দে, আই মিন 19বিংশ শতাব্দীর ঠিক দ্বিতীয় ভাগে তার জন্ম। এরপরে তিনি 1851 থেকে 1853 সাল, এই সময়কালটা তিনি কাটিয়েছিলেন ভিয়েনা ইউনিভার্সিটিতে, ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন। তো ভিয়েনা ইউনিভার্সিটিতে বা ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে তার পঠন পাঠনের জন্য তাকে পাঠানো হয়। কারা পাঠান? এই মঠের অধ্যক্ষরা, বুঝতে পারলে? কোন মঠে? তার নাম হচ্ছে ব্রুনো, বুঝলে? এই ব্রুনো শহরের মঠের যারা ওখানে অধ্যক্ষ সামন্তবর্গরা আছেন, তারা মেন্ডেলকে উচ্চ শিক্ষার জন্য ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন। সেখানে তিনি এই পাঠ গ্রহণ করার পর 1851 থেকে 1853 এই সময়কালটা আবার পরে সেই ব্রুনোতে ফিরে আসেন। তারপরে মঠে তাকে 1856 থেকে 63 কাল, যেটা তার গবেষণা পর্ব বটে, সেই সময়টা তাকে অধ্যক্ষ করে দেওয়া হয় মঠে। তো মঠের অধ্যক্ষকালীন সময়ে তিনি কিন্তু বিভিন্ন শাখা নিয়ে গবেষণার কাজ এগিয়ে যান, যেমন নৃতত্ত্ববিদ্যা, কলাবিদ্যা, নন্দনতত্ত্ব, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, এই এতগুলো জীববিদ্যার শাখা তথা নান্দনিক শাখা, যেগুলো সাংস্কৃতিক শাখা, সেই শাখাগুলোকে নিয়ে তিনি পঠন পাঠন চালিয়ে যান এবং গবেষণা চালিয়ে যান। পরবর্তীতে এই 1856 থেকে 63 একটা নিরলস অধ্যাবসায়ের পর 1866 সালে তিনি তার গবেষণাগুলো
বা থিসিস পেপারগুলো একটা তাদের বাৎসরিক পত্রিকাতে প্রকাশ করে। বুঝতে পারলেন? তারপরে সেটা মেন্ডেলিজম প্রকাশিত হয়। এখানে এরকম ভাবার কোনো কারণ নেই যে 1866 খ্রিস্টাব্দে তাকে বিখ্যাত করে দেওয়া হয়েছে। আমরা এমন মনীষী এমন বৈজ্ঞানিক বহু জেনে পরিচিত, পূর্ব পরিচিত, যারা জীবিত অবস্থায় কোনো রকম স্বীকৃতি পাননি। মেন্ডেলও তাদের। তো মেন্ডেলকে স্বীকৃতি দেওয়া হয়েছিল অনেক পরে, খ্রিস্টাব্দটা মোটামুটি 1818 বছর ধরতে পারে বা তারও বেশি। 1884 মেন্ডেল মারা গেলেন। 1884 খ্রিস্টাব্দে মেন্ডেল মারা গেলেন। তার মৃত্যু হলো 1884 সাল থেকে 1900 সাল। এই সময়কালটা যদি যোগ করো তাহলে প্রায় আমাদের আসছে 16 বছর, তাই না? 1900 থেকে 1884 যদি অন্তর্ফল করো বা বিয়োগ করো তাহলে 16টা বছর পর, তার মানে তার মৃত্যুর অব্যবহিতর পর নয়, প্রায় 1.5 দশক পর তাকে স্বীকৃতি দেওয়া হয়। 16 বছর পর কি রূপে স্বীকৃতি দেওয়া হয়? ফাদার অফ জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা, বুঝলে? বা সুপ্রজনন বিদ্যার জনক এই অর্থে। তো মেন্ডেলের প্রকাশিত এই গবেষণা পত্রগুলোই আমরা মেন্ডেলবাদ হিসেবে পড়ি। বুঝতে পারলেন? সেখানে মেন্ডেল কতগুলো সাবধানতা অবলম্বন করেছেন। যেমন সর্বাগ্রে তিনি যে সাবধানতা অবলম্বন করেছেন, এই জোহানসেন যে শব্দটার প্রবক্তা, সেটা কি? জিন। এই জিন শব্দটা তিনি তার গবেষণাপত্রে একবার উল্লেখ করেননি। এই জিনকে তিনি ফ্যাক্টর রূপে পরিগণিত করেছেন। মানে জিন আর ফ্যাক্টর কিন্তু একই শব্দের ভিন্ন রূপ, তাছাড়া কিছু নয়। জিনও যেমন বংশগতি, ধারক এবং বাহক, যা ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত, ফ্যাক্টরও তাই। মেন্ডেলের গবেষণাপত্রে বর্ণিত ফ্যাক্টর এবং জিন একই শব্দের ভিন্ন রূপ। বুঝতে পারলাম? কিন্তু এটাও ভাবার তোমাদের কাছে কোনো কারণ নেই যে ফ্যাক্টর শব্দটা হয়তো মেন্ডেলেই প্রথম আবিষ্কার করেন। না, ফ্যাক্টর শব্দটা প্রথম প্রবর্তন এবং ব্যবহার করেন আবিষ্কর্তা সে অন্যজন, তার নাম হচ্ছে মর্গেন। বুঝতে পারলাম? ফ্যাক্টর শব্দটার আবিষ্কারক হচ্ছে মর্গেন। মর্গেনই প্রথম ব্যবহার করেন, মেন্ডেল প্রথমবার ব্যবহার করেননি। কিন্তু জিনের সদর্থক তিনি অর্থ হিসাবে ফ্যাক্টর শব্দটা প্রতিশব্দ হিসাবে গ্রহণ করেন। তো এরপরে আমরা এই বংশগতি সম্পর্কিত কিছু সূত্র, ছোট ছোট কিছু একক, বুঝতে পারলে, আমরা পরিচিত হব। তারপরে আমরা বংশগতিবিদ্যার প্রথম সূত্র অর্থাৎ মনোহাইব্রিড ক্রস বা একসঙ্কর জনন পরীক্ষাটা, যেটা মেন্ডেল নিজ হস্তে করে গিয়েছিলেন, অর্থাৎ উদ্ভিজ মটর গাছের পরীক্ষা, সেটা আমরা জানবো। তার আগে একটা জিনিস পরিষ্কার করে দিই যে আমাদের মোট 4খানি যে পরীক্ষা আছে, মেন্ডেলের একসঙ্কর জনন পরীক্ষা, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা, মেন্ডেলের একসঙ্কর জননের উদ্ভিজ পরীক্ষা, মেন্ডেলের একসঙ্কর জননের প্রাণীজ পরীক্ষা, মেন্ডেলের দ্বিসংকর জননের উদ্ভিজ পরীক্ষা, মেন্ডেলের দ্বিসংকর জননের প্রাণীজ পরীক্ষা। এই 4খানি পরীক্ষা মেন্ডেল শুধুমাত্র নিজ হস্তে করেছিলেন উদ্ভিজ মটর গাছের পরীক্ষাটা একসঙ্কর জন। বাকি পরীক্ষাগুলো একটাও তিনি নিজে করে যাননি, তার অনুসিদ্ধ সূত্রাবলী ধরে পরীক্ষা নিরীক্ষাগুলো পরবর্তীকালে বৈজ্ঞানিকদের দ্বারা আবিষ্কৃত বা করা হয়েছে। পরিষ্কার করে দেওয়া হলো। তো এরপরে আমরা এই মেন্ডেলের বংশগতি সম্পর্কিত মতবাদে যে সূত্রাবলী, সেই সূত্রাবলীগুলো আলোচনা করার আগে আমরা ছোট ছোট এককগুলো সম্পর্কিত, যেগুলো মেন্ডেলের সঙ্গে সম্পর্কিত বংশগতি সম্পর্কে সেগুলোকে জানবো। বুঝলেন? প্রথমে আমি জিনটা তোমাদের কাছে পরিষ্কার করে দিয়েছি। তারপরে আছে লোকাস। লোকাস এই শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়? না, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে এই জিনটা অবস্থান করে, মানে জিনের সঙ্গে রিলেটেড লোকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে, ক্রোমোজোমের, আমি সবই লিখে দেবো, এখন পরিষ্কার বুঝে নাও, তারপর পরে লিখে দেবো। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে বলতে পারি, নির্দিষ্ট বিন্দুতে বলতে পারি যে জিন অবস্থান করে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে, তাকে আমরা বলবো লোকাস। এবার লোকাসের পর আমরা পেলাম যে সমসংস্থ ক্রোমোজোম কি। ক্রোমোজোম জিনের সঙ্গে রিলেটেড লোকাস, এবং লোকাস এর পরে ক্রোমোজোমের সঙ্গে সম্পর্কিত হচ্ছে
সমসংস্থ ক্রোমোজোম। সেটা কি ধরনের ক্রোমোজোম? সমসংস্থ ক্রোমোজোম হচ্ছে যখন এক জোড়া জিন পাশাপাশি অবস্থান করে, এমন ভাবে গ্যামেটিক রূপটা সূচিত করে যে তারা দেখতে এবং আচরণগতভাবে একই প্রকারের হয়। উদাহরণস্বরূপ মনে করো এই টি গ্যামেটটা পাশাপাশি যখন এই টি গ্যামেটটা মনে করো একটা প্রকট বৈশিষ্ট্য আরেকটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটা আরো কি জিনিস, প্রকট আর প্রচ্ছন্ন একটু পরেই আমি আসছি। প্রকট আর প্রচ্ছন্ন মানে একই গ্যামেটের দ্বিরূপ, বুঝতে পারলেন? যখন এই যে টি গ্যামেটটা যদি লম্বা বৈশিষ্ট্য, বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য ইন্ডিকেট করে বা সূচিত করে, তাহলে এটাও বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য সূচিত করবে। একটা বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত লম্বা মোটর গাছ যার গ্যামেটটাকে আমরা বড় হাতের টি আকারে দেখালাম, আবার একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন লম্বা মোটর গাছের মিলিত যে গ্যামেটিক রূপটা বা আই মিন ক্যারিওটাইপটা, সেটাকে আমরা বলবো সমসংস্থ ক্রোমোজোম। তাহলে এক জোড়া জিন নিয়ে সমসংস্থ ক্রোমোজোম হয়। তাহলে সমসংস্থ ক্রোমোজোম যখন আমরা বুঝলাম, এই এক জোড়া জিনকে এরপরে বুঝবো একটা সঙ্গে আরেকটা রিলেটেড। অ্যালিল, অ্যালিল হচ্ছে কি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জিন জোড়াকে অ্যালিল বলা হয়। বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জিন জোড়া, লম্বার বিপরীত শব্দ কি? বেটে। খাঁটির বিপরীত শব্দ কি? সংকর। বুঝতে পারলেন? দীর্ঘাকারের বিপরীত শব্দ কি? খর্বাকার। এই যে বিপরীত বৈশিষ্ট্য, একটা লম্বা একটা বেটে, একটা খাঁটি একটা সংকর, একটা দীর্ঘাকার একটা খর্বাকার, এই বৈপরীত্যমূলক এক জোড়া জিনকে আমরা বলবো অ্যালিল। এই যে ক্যাপিটাল টিটির সাপেক্ষে স্মল টিটি এক জোড়া জিন সব সময় অ্যালিলিক ফর্মে অবস্থান করে, অর্থাৎ জিন সব সময় আমাদের ক্রোমোজোমে জোড়ায় জোড়ায় অবস্থান করে। পরিষ্কার হলো? হ্যাঁ, তো অ্যালিলিক ফর্মে অবস্থান করার সঙ্গে তাদের এই যে অ্যালিল অর্থাৎ জিন জোড়াগুলো কি হয়, একটা বিশুদ্ধ এক জোড়া বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করে, আর পরবর্তী জোড়াটা বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করে। লম্বাকার হলে, দীর্ঘাকার হলে সেখানে বেটে, লম্বাকার হলে বা দীর্ঘাকার হলে সেখানে খর্বাকার বৈশিষ্ট্য, অর্থাৎ বৈপরীত্যমূলক বৈশিষ্ট্য বহন করে। বোঝা গেল? বাস। এরপরে আমরা আসছি ফিনোটাইপ আর জিনোটাইপ কি, যা প্রত্যেকটাই এই কি কি যেগুলো বলছি আমি, অর্থাৎ কাকে বলে, এগুলো সবগুলোই কিন্তু মেন্ডেলের বংশগতি সূত্রের উপরে পরীক্ষার সঙ্গে সম্পর্কিত। এগুলোকে না বুঝলে আমরা মেন্ডেলের পরীক্ষা জানতে পারবো বা বুঝতে পারবো। ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে কোন জীবে বাহ্যিক বৈশিষ্ট্য বা বাহ্যিক গুণাবলী বিচার করে যে অনুপাত নির্ধারণ করা হয়, সেটাকে উদাহরণস্বরূপ কিভাবে বোঝাবো না, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায়, একটু মুছে দিই, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায়, এখন শুধু শুনে রাখো, এক সংকর জনন পরীক্ষায় ধরো তোমরা কিছুই জানো, তিনি কি করেছিলেন যে বিশুদ্ধ এক জোড়া দীর্ঘাকার মোটর গাছের সঙ্গে বিশুদ্ধ এক জোড়া খর্বাকার অর্থাৎ লম্বা মোটর গাছের সঙ্গে বেটে মোটর গাছের ইতর পরাগযোগ ঘটান। এটা বেটে ইতর পরাগযোগ মানে ক্রস পলিনেশন। বুঝতে পারলে? ইতর পরাগযোগ মানে ক্রস পলিনেশন। পলিনেশন বা পরাগযোগ কত টাইপের হয়? দু ধরনের হয়। একটা স্বপরাগযোগ, আমরা এখানে উদ্ভিদে যখন সপুষ্পক উদ্ভিদের যৌনজনন চ্যাপ্টারে পূর্বেই বর্ণনা হয়ে গেছে, সেখানে আমরা পরাগযোগ ব্যাপারটা পরিষ্কার বুঝে গেছি। স্বপরাগযোগ কাকে বলে, সেলফ পলিনেশন কাকে বলে, কোন উদ্ভিদে হয়, ক্রস পলিনেশন কাকে বলে, কোন উদ্ভিদে হয়, সেটা বুঝে গেছি। এখানে মেন্ডেল যে গাছটা নিয়ে পরীক্ষা করেছিলেন সেটা ছিল মোটর গাছ। মোটর গাছের প্রকৃতিটা কিরকম? উভয় লিঙ্গ। তোমরা জানো যে উভয় লিঙ্গ ফুলেই কেবলমাত্র স্ব এবং ইতর এই দুই ধরনের পরাগযোগ, আই মিন সেলফ এন্ড ক্রস, টু টাইপস পলিনেশন শুড বি ডান, ঘটে। তো এখানেও তার বিকল্প ঘটেনি। তাহলে এই যে লম্বা একজোড়া বিশুদ্ধ লম্বা প্রলক্ষণযুক্ত মোটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত বেটে মোটর গাছের তিনি যে ইতর পরাগযোগ ঘটেছিলেন,
তাদের এই গ্যামেটিক রূপটা বড় টিটি এবং ছোট টিটি দ্বারা ইন্ডিকেট করেছিলেন। এখানে যে প্রকৃতির গাছটার জন্ম হয় সেটা ছিল কি প্রকৃতির? সংকর। এইটা এই যে সংকর প্রকৃতির গাছটা, এই সংকর প্রকৃতির গাছের পরবর্তী ক্ষেত্রে তিনি কি করলেন? একই টাইপের সংকর প্রকৃতির গাছের সঙ্গে সেলফ পলিনেশন করা, মানে একটা বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ বেটে বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছের ইতর পরাগযোগের পর এটা কি প্যারেন্টাইজ মানে পি জনু, এটা হচ্ছে যেটা উৎপন্ন জীব সেটাকে বলা হয় F1 জনু বা প্রথম অপত্য জনু। বুঝলে? পিতামাতা বা জনিত্র জীব থেকে সৃষ্টি হয় অপত্য জীব, একটু আগে বংশগতির সূত্রে পেলাম। তাহলে এটা হয়ে যাবে F1 জনু। F1 জনু হচ্ছে প্যারেন্টাইজ জনু থেকে উৎপন্ন হয় যে সন্তান সন্ততি, তাকেই বলা হয় প্রথম অপত্য জনু বা আই মিন F1 জেনারেশন। তো F1 জেনারেশন উৎপন্ন জীবগুলো কি হলো? সংকর প্রকৃতি। এরপরে তিনি কি করলেন? এই সংকরে বা ক্যাপিটাল টি স্মল টিতে তিনি সেলফ পলিনেশন করলেন, মানে স্বপরাগযোগ ঘটালেন। প্রথমে কি ঘটেছিল? ইতর পরাগযোগ। আমি বুঝাতে গেছি কি ফিনোটাইপ, আর তোমাদের মোটামুটি চিকার কোড সহ মনোহাইব্রিড ক্রসও পাশাপাশি এসে গেছে, অর্ধেকটা এসে গেছে, বুঝলেন? তো যাই হোক, স্বপরাগযোগ আমাকে তো আগে রেশিওটা পেতে হবে, তবে না আমি ফিনোটাইপ তোমাদেরকে রেশিওর উদাহরণটা দেবো। তাহলে রেশিও সাপেক্ষে আমাকে কিন্তু এই ক্রসগুলো দেখাতে হবে। তাহলে এখানে উৎপন্ন যে ধরনের মটর গাছ হয়েছিল তাদের প্রকৃতি মোটামুটি এই চার প্রকার। দেখো, জিনোটিকের বা জিনোটাইপ অথবা প্রথম জোড়া দেখো কিভাবে মিলে, প্রথমে তৃতীয় মেশা দেখিয়েছি, তাহলে কি হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। প্রথমে চতুর্থ মেশা, তাহলে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি। আবার দ্বিতীয় তৃতীয় মেশা, তাই হবে ক্যাপিটাল টি স্মল টি, না অন্য কিছু হবে? পরিষ্কার? আবার দ্বিতীয় চতুর্থ মেশা, তাহলে কি হবে? স্মল টি স্মল টি। এই চার প্রকারের অপত্যের সৃষ্টি হবে, বুঝলেন? এরপরে আমি একটা কথা বলবো তোমাদেরকে। আমি বলেছি যে ফিনোটাইপ অর্থে কি? কোন জীবের, এখানে মটর গাছেরই কথা বলা, মটর গাছটা একটা উদ্ভিদ অর্থে জীব, তাই না? উদ্ভিদের প্রাণীর সমন্বয়ে তো জীব হয়, তাহলে মটর গাছ এখানে জীব। তাহলে এখানে মটর গাছে যে চার প্রকারের অপত্য সৃষ্টি হয়েছে কিভাবে হয়েছে? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় স্বপরাগযোগে অর্থাৎ প্রথম অপত্য জনু যে উদ্ভিদ সৃষ্টি হয় সংকর প্রকৃতি, তাদের সমসংকর্ষণ করে যে পরাগজয়ন ঘটে, মানে একই প্রকৃতির দুটো জীব, তাহলে তাদের মধ্যে যে পরাগায়ন অর্থাৎ স্বপরাগায়ন ঘটানোর পর যে চার প্রকারের অপত্যের সৃষ্টি হয়, তাদের প্রকৃতিটা কি ছিল? বাহ্যিকগতভাবে যে অনুপাতটা আমরা পাবো সেটা কি হচ্ছে? ফিনোটাইপ অনুপাত। তাহলে বাইরের টিটাকে নেব, প্রত্যেকের ক্ষেত্রে বাইরের টি নিয়ে রেশিও বানাবো। দেখো ভিতরের টির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ক্যাপিটাল টি কত প্রকারের আছে? স্মল টি কত প্রকারের আছে? অর্থাৎ মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপের অনুপাত আমরা পেলাম 3:1। অর্থে 3 ভাগ বিশুদ্ধ প্রলক্ষণ যুক্ত লম্বা মটর গাছ আর 1 ভাগ বিশুদ্ধ প্রলক্ষণ যুক্ত পেটে মটর গাছ। পরিষ্কার? জিনোটাইপগত বৈশিষ্ট্য বা অনুপাত কি এরপরে জানবো। কোন জীবের জিনগত সংযুক্তি বিচার করে যে অনুপাত পায় বা পেতে পারে তাকে বলা হচ্ছে জিনোটাইপ। জিনগত সংযুক্তি অর্থে ভিতরের অনুপাত, এরপরে ভিতরের টিটাকে নেব, বাহিরের ভিতরে দুটোকে নিয়ে মিল বা সাদৃশ্য খুঁজবো। দেখো বাইরের এবং ভিতরের টি বোথ ক্যাপিটাল আছে কত জোড়াতে? বাইরের এবং ভিতরের টি ক্যাপিটাল আর স্মলের মিশ্রণ, আই মিন হাইব্রিড অর্থে সংকর। সংকরের প্রতিশব্দ হচ্ছে হাইব্রিড। তাহলে হাইব্রিড আছে কত প্রকারের? আর বোথ স্মল টি আছে কত প্রকারের? রেশিও তো পেয়ে গেলাম। তার মানে এই শব্দটার প্রতি এই রেশিওটার অর্থ করলে কি হয়, মানে মেন্ডেলে এক সংকর জননের ফিনোটাইপের অনুপাত কত এলো? 1:2, অর্থাৎ 1 ভাগ বিশুদ্ধ প্রলক্ষণ যুক্ত লম্বা মটর গাছ, 2 ভাগ সংকর মটর গাছ এবং 1 ভাগ বিশুদ্ধ প্রলক্ষণ যুক্ত বেটে মটর গাছের সৃষ্টি। পরিষ্কার? এটাই যদি তোমরা মেন্ডেলের দ্বি সংকর জননের সাপেক্ষে জানতে চাও, এখন শুধু অনুপাতটা আমি পাশাপাশি লিখে দিচ্ছি,
সেখানে ফিনোটাইপ অনুপাত ছিল মেন্ডেলের ত্রিসংকর জননে ডাইরেক্ট ক্রসে 9:3:3:1 আর মেন্ডেলের দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাত ছিল, সেটা আমরা পরে পরীক্ষায় আরো জানতে পারবো। এখানে জিনোটাইপের ফিনোটাইপ অনুপাতটা আমি শুধু উল্লেখ করে দিচ্ছি 1:2:4 1:1:1 এই অনুপাতটা ছিল। দেখো এদের আনুপাতিক যোগফল অলওয়েজ 16 9:3:3:1 9:3:3:1 আনুপাতিক যোগফল এখানেও 16। বুঝা গেল? তাহলে এইটা ছিল জিনোটাইপের অনুপাত আর এটা ছিল ফিনোটাইপের অনুপাত। একমত? বুঝতে পারলে সবাই? এরপরে আমরা জানবো যে মিউলেটো কি। মিউলেটো এই যে অপত্য জীব আর জনিত্র জীবের সৃষ্টি হয়েছে, প্রাণীজ একসংকর জনন দ্বিসংকর জনন পরীক্ষা যখন আলোচনা করব তখন তোমরা দেখতে পাবে যে কি ধরনের কালো এবং অমসৃণ প্রকৃতির গিনিপিগের সঙ্গে যখন আমরা সাদা এবং মসৃণ প্রকৃতির গিনিপিগ, একটা কালো এবং অমসৃণ অর্থাৎ বিবি আর আরেকটা সাদা আর মসৃণ অর্থাৎ স্মল বিবি স্মল আর, এই গিনিপিগের যখন সংকরায়ন ঘটে তখন দেখবে যে রকমের অপত্যের সৃষ্টি হয় সেই অপত্যগুলো দেখতে কেমন ছিল। কেউ কালো হবে মসৃণ হবে, কেউ সাদা মসৃণ হবে, কেউ কালো সাদা দুই বৈশিষ্ট্য পাবে। এই বৈশিষ্ট্যের সাপেক্ষে এই প্রতি শব্দটা কিন্তু পরিচিত মিউলেটো। সাধারণ অর্থে এই প্রতি শব্দটা খুব জটিল আমাদের মনে হয়। যদি কোন বিশুদ্ধ শ্বেতকায় পুরুষের সঙ্গে আই মিন মনে করো লন্ডনের কোন সাহেব, মনে করো তো কোন বিশুদ্ধ শ্বেতকায় পুরুষের সঙ্গে পুরুষ এর সঙ্গে যদি ক্রস অর্থে বৈবাহিক মিলন ঘটলো, কার এ বিয়ে করলো কাকে না বিশুদ্ধ কৃষ্ণকায় মহিলাকে। মনে করো এই কোন নাইজেরিয়ান মহিলাকে বিয়ে হাসার কিছু নাই, এর বিপরীতটা ঘটতে পারে। আবার আমি এটাকে পাল্টে দিলাম, কোন বিশুদ্ধ শ্বেতকায় ম্যামের সঙ্গে যদি কোন বিশুদ্ধ কৃষ্ণকায় পুরুষের যদি বিবাহ হয়, অর্থাৎ ইংল্যান্ডের লন্ডনের অধিবাসী কোন ম্যামের সঙ্গে যদি কোন নাইজেরিয়ান ক্রিস গেল বা ইয়ান বিশপ বা কর্নি ওয়ালসের মতন কোন পুরুষের বিয়ে হয়ে থাকে, ওইরকম দেখতে কোদাকা বা প্যাট্রিক প্যাটারসন, ঠিক আছে, বা উইলসন বোল্ট, এদের চেহারাগুলো আমাদের পরিচিত, এরকমটাও যদি ঘটে থাকে তাদের যে অপত্য সৃষ্টি হবে সে কি হবে কালো সাদা মিলিয়ে তার চামড়ার বর্ণ পাবে, কালো সাদা মিশিয়ে। অর্থাৎ কিছু পিতার বৈশিষ্ট্য এবং কিছু মাতার বৈশিষ্ট্য অপত্যে বর্তাবে। অর্থাৎ তার যে চারিত্রিক বর্ণ সেটা না হবে শ্বেতকায় না হবে কৃষ্ণকায়, অবিমিশ্র বর্ণ ধারণ করে। এই উৎপন্ন সন্তানকে, এই যে উৎপন্ন সন্তান এর পিতা মাতার উভয় বৈশিষ্ট্য অবিমিশ্র আকারে পাবে, এই ধর্মটাকে বলা হচ্ছে মিউটেশন। বুঝতে পারলাম? এর সংকর জনন দ্বিসংকর জনন কাকে বলে তার আগে আমরা জানবো যে ফিনোটাইপ জিনোটাইপ আমরা জেনে গেছি, অ্যাটাভিজম কি। এই যে মিউলেটোর পাশাপাশি আরেকটা বৈশিষ্ট্য আছে অ্যাটাভিজম। অ্যাটাভিজম কি? অ্যাটাভিজমটা কি? মনে করো পূর্বপুরুষের কোন বৈশিষ্ট্য, মানে আমাদের উদ্বংশীয় কোন জীবের যখন তার পূর্বপুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য যখন বহু পিঢ়ি অর্থাৎ জেনারেশনের পর হঠাৎ করে কোনো এক জেনারেশনে আবার ফিরে এসে গেছে, তখন সেই বৈশিষ্ট্যকে ধারণকারী জীবের এই ধর্মটাকে বলা হয় অ্যাটাভিজম। বুঝতে পারলেন না? পরিষ্কার হয়? আমাদের যখন আমরা বনবাসী ছিলাম অর্থাৎ বনমানুষ ছিলাম তখন আমাদের গায়ের লোম ছিল প্রচুর, চোখের তৃতীয় নেত্র বললাম যেটা ভেস্টিজিয়াল অর্গানে এখন রূপ নিয়েছে, যে মাংসপিণ্ডগুলো কোণে, এটা একটা
পর্দার কাজ করতো, আমাদের চোখের উপপল্লবের কাজ করতো। তৃতীয় নেত্র উপপল্লব বলা হতো। 3 নম্বর ঢাকনা, চোখের 1 নম্বর 2 নম্বর আর ভিতরেরটা 3 নম্বর ঢাকনা। সেই 3 নম্বর ঢাকনাটা আস্তে আস্তে কর্মক্ষমতা হারিয়ে অব্যবহারের ফলে মানুষের বিবর্তনের সঙ্গে সঙ্গে আজকে যখন আমরা মডার্ন আধুনিক মানুষের হয়ে গেছি, এর সঙ্গে সঙ্গে এও দৃষ্টিকিয়াল অর্গানের রূপ পেয়েছে, অর্থাৎ তার কার্যকারিতা লোপ পেয়েছে, হারিয়েছে। কোনায় মাংস বিন্দুতে কোনো কার্যকারিতা নেই। আরো দুখানি আছে, সেটা আরো পরে আসছে। তো এটা কার সাপেক্ষে বোঝাতে গেল? অ্যাটাভিজম। তেমনি লোমের আবির্ভাব যদি হঠাৎ কোনো সন্তানের মধ্যে সেই আদিকালের আমাদের মানুষের মতন সেই যে লোম জন্মাতো, সেই চারিত্রিক বৈশিষ্ট্য ধারণকারী কোন সন্তানের যদি জন্ম হয়, হঠাৎ করে লোমের আবির্ভাব ঘটে যায় কোন সন্তানের মধ্যে জন্মে, অথবা এর আরেকটা রূপ বলছি, লোমশ প্রকৃতির সন্তান, এই বৈশিষ্ট্য লেজের আবির্ভাব ঘটে কোন সন্তানের মধ্যে, মানব সন্তানের মধ্যে। কারণ আমাদের পূর্বপুরুষদের লেজ ছিল, সেটা আস্তে 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 সেই একইভাবে কর্মক্ষমতা হারিয়ে আমাদের স্পাইনাল কর্ড বা আমাদের এই যে মেরুদণ্ড, সেটা মেরুদণ্ডের শেষ প্রান্তে এসে কক্সিসে রূপান্তরিত হয়েছে, তাই না? তাহলে এই কক্সিসের কার প্রমাণ? তাহলে এটার যে বৈশিষ্ট্য যদি আবির্ভাব ঘটে, তাহলে এই বৈশিষ্ট্যটাকে বলবো আমরা অ্যাটাভিজম। বুঝা গেল? তাহলে পূর্বপুরুষের কোন চারিত্রিক বৈশিষ্ট্য যখন অনেক বংশধরের মধ্য দিয়ে হঠাৎ করে কোন বংশধরের বা অপত্যের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে, তাহলে সেই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে অ্যাটাভিজম। পরিষ্কার?